চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। মাটি, আগুন, ধাতু আর সময়, এই চার উপাদানেই জন্ম নেয় এক একটা ভাস্কর্য। কখনো ব্রোঞ্জের শরীরে জমে থাকে ইতিহাসের ভার, কখনো দাগে লুকিয়ে থাকে প্রকৃতির নিজস্ব কবিতা। আর টেরাকোটার গায়ে বাংলার মাটির গন্ধ, লোকজ স্মৃতি, হারিয়ে যাওয়া সময়ের ছাপ। একজন শিল্পী শুধু গড়েন না, তিনি নিঃশব্দকে দেন ভাষা। ভাস্কর তারক করাই 60 বছর ধরে তিনি সৃষ্টি করেছেন কয়েকশো ভাস্কর্য। এই যে সব আমার মেশিন যেগুলো আছে, অ্যাঙ্গুলার গ্রাইন্ডার, এগুলো মেনলি আমার ব্রঞ্জের সব স্কাল্পচার, গ্রাইন্ডিং করা, কাটিং করা, এই সব বিভিন্ন রকম সব এখানে রয়েছে। এই সমস্ত এখানেও আছে কিছু সব মেশিন। এই যে তো এগুলো সচরাচর যারা স্কাল্পচার কাজ করে ওদের একটা মেশিনই থাকে, হুইলগুলো চেঞ্জ করে, কিন্তু আমার সেটাতে অসুবিধা হয়। ওই জন্য এক একটা মেশিনের জন্য আলাদা আলাদা সব লাগানো, কাজ করতে করতে যখন যেটা দরকার আমি শর্ট করে সেটা পেয়ে যাচ্ছি। এইসব নানান রকম সব টুলস আছে। এখানে যেমন আছে সব ছেনি, সব নানান ধরনের ছেনি সব আছে। এই যে এইসব স্টোন কার্ভিংয়ের জন্যে এই মেশিনটা খুব এক্সপেন্সিভ। মানে এতে লোহা ওয়েল্ডিং করা যাবে, অ্যালুমিনিয়াম, ব্রঞ্জ, যেগুলো মানে একটা মেশিনে এত কোনো করা যায় না। তো এটা যিনি করেছিলেন উনি এই সব নিয়েই রিসার্চ করেছেন এবং বিশাল বিশাল সব মেশিন বানায়, বেহালায় থাকে। তো উনি খবর পেয়ে আমার এখানে এসে উনি আমাকে আমার স্টুডিও দেখে উনি খুব খুশি হয়েছে, আমি আপনার জন্য একটা মেশিন করে দেবো। এত ভালো কাজ করে আরাম, এত সুন্দর ওয়েল্ডিং করা যায়। তারক করাই তাঁর গড়িয়ার গ্যালারিতে দাঁড়িয়ে আমাদের শোনালেন শিল্প সৃষ্টির নানা গল্প। 3rd ইয়ার আমার তখন ওই কলাভবনে। তো তখন আমি একাডেমিতে একটা এই কাজটা এক্সিবিশনের জন্য দিয়েছিলাম। তো ওখানে তখন এখন যেমন অনেকগুলো করে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তখন স্কাল্পচারে একজন, পেন্টিংয়ে একজন, গ্রাফিক্সে একজন। এটা জাস্ট কিছু ফর্মকে অ্যাসেম্বল করে নানান ধরনের একটু নতুন ধরনের একটা কনসেপ্ট নিয়ে কাজটা করেছিলাম। 2017-তে আমার একাডেমিতে আমি হোল একাডেমি নিয়ে শো করলাম। তো সেখানে আমার প্রায় 15 জন গেস্ট ছিল, তাদেরকে দিয়ে ওই এক্সিবিশনটা ওপেন করব বলে আমি এইটা বানিয়েছিলাম। ওইটার জন্যে যে মানে যিনি চিফ গেস্ট থাকবেন তার জন্য এটা। এবারে পরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন, 15 জনের প্রত্যেকে যাতে এই মানে একই ইয়েতে না করে আলাদা আলাদা প্রত্যেকে এসে এখানে প্রদীপ জ্বালিয়েছিল। সমালোচনাও হয়েছে, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, খুব দারুণ ব্যাপার, এরকম কেউ ভাবেই না কোনো দিন। এখানে একটা নতুন জিনিস, সেটা হলো এই যে সিঁড়ির উঠবার সময় এই একটা মূর্তি আমি এখানে লাগিয়েছি এবং এটা খুব ইন্টারেস্টিং হয়েছে। আমার কাজের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবে, ট্রাইবেলটাকে ঘুরে ফিরে আসছে, আদিবাসী, সাঁওতাল, মানে সব কাজের মধ্যেই আমি ওদেরকে সবসময় খুঁজে পাই। কারণ ওদের ছোটোবেলাতে পারিপার্শ্বিক সমস্ত সাঁওতালদের ওদের ওখানে গিয়ে দেখেছি, ওদের জীবনযাত্রা ভীষণভাবে আমাকে আকৃষ্ট করতো। এবং পরবর্তীকালে যখন আমি স্কাল্পচার শুরু করলাম, সব সময় ওদের
ইয়েটা ফিচারটাকেই মানে আমার কাজের মধ্যে ফিরে আসে। এই ভাস্কর্যগুলো শুধুই শিল্প নয়, এরা সময়ের ডায়েরি। তার সৃষ্ট প্রতিটি মূর্তি এক একটা সম্পর্কের কথা বলে। কঠিন মূর্তি পেলব চাহনিতে চেয়ে থাকে, যেন এক্ষুনি জীবনের গল্প বলবে। তারক গড়াই বললেন, আমি অসংখ্য কাঠ কেটেছি, তো আমার খুব ভাল লাগে কাঠ কেটে যখন মূর্তিটা বেরিয়ে আসে, আমি খুব এনজয় করি। এই একটা কাজ, যেটা একটা কাঠ, পুরো একটা কাঠে এই 4টে ফিগার আছে, সেখানে মা আছে এবং তার মেয়ে এবং তার ছেলে আর একটা ছোট ছেলে। এই পুরো 4টে ফিগারকে আমি কার্ভ করে একদম পুরো এর মধ্যেই রেখেছি। এটা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু আমি এটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে দেখা যাক এটা হয়। এবং এই যে কাঠটা, এটা আয়রন উড এখানে বলে, এরা সব বলে আয়রন উড। এটা সত্যি মানে লোহার মতো শক্ত কাঠ। তো এইটাতে কেটে আমি এইরকম একটা কম্পোজিশন করেছি। আমার গুরু রামকিঙ্কর বেজ, উনি বলতেন যে সব কাজ কর, সঙ্গে সবসময় একটা পোর্ট্রেট করবি। তো এটা আমি আমার মানে সবসময়ই এটা করে এসেছি। অসংখ্য পোর্ট্রেট আমি করেছি, বহু পোর্ট্রেট বেরিয়ে গেছে, কিছু আছে যেগুলো এখনও সংরক্ষণ করে রেখেছি। এগুলো এখানে কিঙ্করদাকে আমি নানানভাবে অনেকভাবে করেছি। কিঙ্করদার অসংখ্য পোর্ট্রেট করেছি। তো এটা কিঙ্করদা, এটা হলো চিন্তামণি কর, এটা আমার সেলফ পোর্ট্রেট, আমি যখন কলেজ লাইফে ছিলাম তখনকার। এটা হলো আমাদের শঙ্খ চৌধুরী, প্রফেসর শঙ্খ চৌধুরী, ললিত কলা চেয়ারম্যান ছিলেন, ইনিও কিঙ্করদার স্টুডেন্ট ছিলেন। বাংলাদেশের মুজিবুর রহমান, তার একটা পোর্ট্রেট আমি এটা করেছিলাম। এটা রবীন্দ্রনাথের পোর্ট্রেট, দুটো মানে অ্যাবস্ট্রাক্ট ফর্মে করা। এটা বিনোদ বিহারী, বিনোদদা, ওটা লাইভ সিটিং নিয়ে করেছিলাম। সত্যজিৎ রায় যখন গেছিলেন শান্তিনিকেতনে, বিনোদদাকে নিয়ে একটা ইনার আই ফিল্ম করেছিলেন, সেই সময়ে আমি ওই পোর্ট্রেটটা করেছিলাম ওনার। তো তখন মানিকদা মানে সত্যজিৎ দা উনি বলেছিলেন যে তুমি আমার পোর্ট্রেট করবে না? তা আমি বললাম হ্যাঁ করবো, এবং উনি জাস্ট 5 মিনিট সিটিং দিয়েছিলেন। তো তখন আমি এই পোর্ট্রেটটা করেছিলাম সত্যজিতের। এই একটা পোর্ট্রেট আজ পর্যন্ত যে কেউ করেনি, মিয়া তানসেন, যার মানে ওনার একটা ছবি তো পাওয়াই যায় না, ওই একটা লাইন ড্রয়িং একটা পাওয়া গেছিল, সেইটা থেকে আমি ক্যারেক্টার বের করে এই পোর্ট্রেটটা করেছি। মানে ভারতবর্ষে তো কেউ করেইনি, কোথাও কোনো দিন আজ পর্যন্ত জানা যায়নি যে মিয়া তানসেনের কোনো পোর্ট্রেট কেউ করেছে, কারণ ওর ক্যারেক্টারই ওটা। আমি অনেক স্টাডি করে তারপরে এটা করেছিলাম এই পোর্ট্রেটটা। টেরাকোটা অত্যন্ত সহজ সাধ্য মিডিয়াম, যেটার জন্যে কোনো ইয়ে করতে হয় না, খুব সহজে পাওয়া যায় এবং নানান রূপ দেওয়া যায় এতে। এই একটা বিশাল ইয়ে হচ্ছে। তো সেই জন্যে টেরাকোটাকে আমি খুব পছন্দ করি। অসংখ্য টেরাকোটার কাজ করেছি। আমার সব মাধ্যমেই কাজ করি আমি। এখন লেটেস্ট হচ্ছে আমার ব্রঞ্জটা হচ্ছে আমার মানে এত ভালো, আর এটা পার্মানেন্ট একটা মিডিয়াম, 100 বছর 1000 বছরেও এটা কিচ্ছু হবার নয়। আর হঠাৎ একটু মনে হলো এক্সপেরিমেন্টাল কিছু কাজ করব, এবং এই ধরনের প্লেট, এটা ডাইরেক্ট কাস্টিং বলা হয়। এটা ওয়্যাক্স শিট তৈরি করে এটাকে কেটে কেটে এইগুলোকে ফর্মটাকে তৈরি করা হচ্ছে, তারপর এটাকে কাস্টিং হয়ে যাচ্ছে। এই যে ফোক, এটা ফোক ফর্মে মানে আমাকে পুরো ওয়্যাক্স শিটটাকে কেটে কেটে বেন্ড করে নানান রকমভাবে
আমি এই সব কাজগুলো করেছি। এটা যেমন করেছি, এটা রাবণের একটা ফর্ম তৈরি করেছি। এই রকম নানান রকমভাবে সব কৃষ্ণ, হ্যাঁ, এটা একটা মাদার অ্যান্ড চাইল্ড, বাচ্চাটাকে সামনে নিয়ে, এগুলো ফোক ফর্মকে আমি প্রাধান্য দিয়েছি, দিয়ে সেইভাবে কাজগুলো করেছি এখানে। জীবনের একটা বড় সময় তিনি নিয়মিত চিত্রকলার চর্চা করেছেন। তাঁর আঁকা ছবির সংখ্যাও কম নয়। রয়েছে নানা বৈচিত্র্য, পরীক্ষামূলক কাজ। ছবি আঁকা নিয়ে বললেন শিল্পী। কলকাতায় আসার পর, মানে এটা বলছি 1971 থেকে আপ টু 92-3 পর্যন্ত আমি অসংখ্য ছবি এঁকেছি। মানে বড় বড় ক্যানভাসে অয়েল পেন্টিং, মানে আপ টু 84 অবধি তো অয়েলই করেছি, তারপরে অ্যাক্রিলিকটা পাওয়া যায়, তার আগে অ্যাক্রিলিক ছিল না। তো এই কাজগুলো মোস্ট রিয়েলিস্টিক কাজ, মানে ওল্ড মাস্টার্স কপি যাকে বলা হয়। সকাল 6টা, 6:30 থেকে শুরু করে রাত্রি 12টা, 1টা পর্যন্ত কন্টিনিউয়াস আমি এইভাবে ছবি করে গেছি, অসংখ্য ছবি। আফটার 1984-এ যখন ললিতকলা একাডেমি এখানে তাদের রিজিওনাল সেন্টার করলো, তখন আমি পেইন্টিংয়ের কাজটা কমিয়ে দিলাম এবং তখন শুরু করলাম স্কাল্পচারের কাজ। এই হচ্ছে আমার পেইন্টিংয়ের ইতিহাস। 60 বছরের শিল্পযাপনে সেরকম কোনো পুরস্কার পাননি, প্রত্যাশাও করেন না। তাঁর এই বিপুল সম্ভার যেন সংরক্ষিত হয়, এটুকুই আশা। হয়তো একদিন সে আশাও পূরণ হবে। উনি তো আমার মানে দিনরাতের সাথী, ছোটবেলা থেকে একটা বিরাট ইন্সপিরেশন, যেটা মানে অ্যাজ আ ফাদার শুধু তো নয়, একটা মানে বড় হতে হতে এটাই ওনার কাছ থেকে দেখা শেখা, যে মানে সৃষ্টির কত রকম রূপ হয়, সেটাই একটা মানে আমাদের পাওনা। আমাদের এই বাড়িতে শুধু বাবা নয়, আমার মাও, যিনি এটার মধ্যে ভীষণভাবে জড়িয়ে আছেন এই পুরো সৃষ্টির মধ্যে। সো ওনাদের থেকে এই যে একটা ভীষণ স্পেশাল আপব্রিঙ্গিং আমার এবং আমার দাদা ইন্দ্রনীল গড়াই, উনিও আর্টিস্ট স্কাল্পচার। সো আমাদের এই যে একটা শিল্পমণ্ডিত বাড়ি, যেটার মধ্যে আমরা বড় শুধু হইনি, একটা জীবন পেয়েছি বলতে পারি। স্যার বলেছে যে কাজ করো, কাজ করে যেতে হবে। আজকে একটা কাজ করছো মানেই সেই কাজটা নিয়ে যে এক্সিবিট করতে হবে, বা আগে কাজের মান দেখো, মান দেখে তারপরে এক্সিবিট করো। কাজ জমাও, কাজ করো, ভালো ভালো কাজ করো, তারপরে এক্সিবিশন করো, যাতে যে দর্শক আছে সে তোমার বেস্ট কাজ যেটা আছে সেটা সে দেখতে পায়। তো ললিতকলাকে আমি ধন্যবাদ দেব, যে ললিতকলার যে সহযোগিতা ওখানে পেয়েছি, যার জন্যে আমার হয়তো জীবনটাই বদলে গেছে। ওখান থেকে আমি কাজ শুরু করলাম, প্রকৃত স্কাল্পচারের কাজ। ওখানে খুব বেশি দিন যদিও ছিলাম না, আমি 84 থেকে 92 পর্যন্ত আমি ওখানে কাজ করেছি। আমি এটা বলতে চাই যে কাজ করা মানে এই নয় যে বিক্রি করব, পয়সা নেব, ব্যাস তারপরে সেটাকে নিয়ে ফুর্তি করব, তা নয়। কাজ করা হচ্ছে তার জীবনের একটা অঙ্গ। যদি সে কাজ করতে থাকে, একটার পর একটা কাজের যে সৃষ্টি, সেটা সে তখন ফলো করতে পারবে এবং আরও অনেক উন্নত মানের কাজ করতে পারবে। আমার মনে হয় যে বিশেষ করে ইয়াংদেরকে আমি বলবো, তোমরাও কাজ করো, অনেক অনেক কাজ করে যাও, তার ফল নিশ্চয়ই পাবে।